মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস এক্সাম দিচ্ছ তাদের সবাইকে সায়েন্স দাদা থেকে জানাই বেস্ট অফ লাক। আজকের এই ভিডিওতে ক্লাস 12 অর্থাৎ এইচএস 2025-এর মোস্ট ইম্পর্টেন্ট বায়োলজির সাজেশন প্লাস অ্যানালাইসিস করা হবে। আমাদের এক্সপার্ট টিম তোমাদের সামনে বায়োলজির যে প্রশ্নগুলো 2025-এ মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই রিপ্রেজেন্ট করবে এবং সেগুলো সুন্দর করে অ্যানালাইজ করবে, যেন তোমাদের সাজেশনের পাশাপাশি সেই প্রশ্নগুলো যেন খুব সুন্দর করে তৈরি হয়ে যায়। চলো শুরু করছি ক্লাস 12 অর্থাৎ এইচএস 2025-এর মোস্ট ইম্পর্টেন্ট বায়োলজি সাজেশন নিয়ে অ্যানালাইসিস। ফার্স্ট চ্যাপ্টার জীবনের জনন অর্থাৎ রিপ্রোডাকশন ইন অর্গানিজম। এখানকার প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেজন্য প্রত্যেকটা প্রশ্নই মন দিয়ে বুঝবে। আজকে আমাদের বায়োলজি মিস ডিটেলস থেকে ডিটেলস অ্যানালাইজ করে তোমাদের কোয়েশ্চেনগুলো বুঝিয়ে দেবেন, মন দিয়ে বুঝবে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, আইসোগ্যামি ও অ্যানাইসোগ্যামির মধ্যে পার্থক্য লেখো। চলরেণু কি? এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা 2017-তে এসেছিল। তাহলে এখন আমাদের বায়োলজি মিস আমাদেরকে কোয়েশ্চেনটা খুব ভালো করে বুঝিয়ে দেবেন। বায়োলজি মিস দেখো কোয়েশ্চেনে বলেছে আইসোগ্যামি আর অ্যানাইসোগ্যামির মধ্যে পার্থক্য করতে বলেছে। এই আইসোগ্যামিটা কি? যে দুটো গ্যামেটদ্বয় থাকে, যার মধ্যে কি পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট। এই স্ত্রীগ্যামেট আর পুংগ্যামেট যে আছে এদের অঙ্গ সংস্থানগতভাবে একই রকম হয়। কার ক্ষেত্রে? আইসোগ্যামির ক্ষেত্রে। কিন্তু অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে কি হয়, এরা হচ্ছে আলাদা আলাদা হয়, ঠিক আছে। আর এদের যে শারীরবৃত্তীয়ভাবে মানে শরীরের দিক দিয়ে যদি শরীরের দিক দিয়ে দেখি তাহলে এরা কী হয়, আইসোগ্যামির ক্ষেত্রে হয় ভিন্ন আর অ্যানাইসোগ্যামির ক্ষেত্রেও ভিন্ন হয়, ঠিক আছে। আর আইসোগ্যামির ক্ষেত্রে কি হয়, যে পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট যে আছে এরা দেখতে আলাদা হয়, মানে এদেরকে আলাদা করা যায় না আইসোগ্যামির ক্ষেত্রে। কিন্তু অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে এদেরকে আলাদা করা যায় বা এদের মধ্যে পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট উপস্থিত থাকে, ঠিক আছে। আর আইসোগ্যামির ক্ষেত্রে কি হয়, এদের যে জনন আছে নিম্ন শ্রেণীর জীবদেহে ঘটে। আর এই যে তোমার কি বলেছে অ্যানাইসোগ্যামিটা কি হয়, যারা উচ্চ স্তরের বা উচ্চ শ্রেণীর যে প্রাণীরা আছে তাদের মধ্যে ঘটে। যেমন উচ্চ শ্রেণীর বলতে কারা কারা? অমেরুদণ্ডীও হতে পারে, আর সকল যে মেরুদণ্ডী প্রাণী আছে সবার মধ্যেই এই অ্যানাইসোগ্যামিটা দেখা যায়, ঠিক আছে। তারপরে দেখো বলেছে চলরেণু কি। এই চলরেণুটা কি? ধরো কোনো একটা প্রাণী আছে, ওই প্রাণীর গমন অঙ্গ আছে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যেতে কোনো একটা অঙ্গ আছে, যেমন সিলিয়া বা ফ্ল্যাজেলা যুক্ত হতে পারে। যেমন তাই এদের আমরা এভাবে বলতে পারি যে সিলিয়া বা ফ্ল্যাজেলা যুক্ত সঞ্চরণশীল রেণুকে চলরেণু বা জুস্পোর বলে। সঞ্চরণশীল বলতে কি, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তাহলে কি বলবো, সিলিয়া বা ফ্ল্যাজেলা যুক্ত সঞ্চরণশীল রেণুকে চলরেণু বা জুস্পোর বলবো। এবার তুমি বলতেই পারো যে মিস এর উদাহরণ বা কি হতে পারে, যেমন হতে পারে ইউলোথিক্স, ক্ল্যামাইডোমোনাস। এদের ক্ষেত্রে কি দেখা যায়, এদের ক্ষেত্রে এদের দেহে চলরেণু দেখা যায়। ওকে, মিস আমাদের খুব ভালো করে বুঝিয়ে দিলেন। এরপর নেক্সট কোশ্চেন, আইসোগ্যামি ও উগ্যামির মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেখো 2016-তে এসেছিল। ওকে, দেখো বলেছে আইসোগ্যামি আর উগ্যামির মধ্যে পার্থক্য। এর আগে আমরা কি পড়েছিলাম, আইসোগ্যামি ও অ্যানাইসোগ্যামি, কিন্তু এখানে আইসোগ্যামি আর উগ্যামি বলেছে। কিন্তু তো আমরা কি জানি, আইসোগ্যামির ক্ষেত্রে এদের অঙ্গ সংস্থানগতভাবে একই হয় কিন্তু শারীরবৃত্তীয়ভাবে আলাদা হয়। তাহলে উগ্যামির ক্ষেত্রে কি হবে, উগ্যামির ক্ষেত্রে যে গ্যামেটদ্বয় আছে এদের অঙ্গ সংস্থানগতভাবে ও শারীরবৃত্তীয়ভাবে দুটোই ভিন্ন হয়। একদম যেমন অ্যানাইসোগ্যামিরও ভিন্ন ছিল দুটোই, এরকমই উগ্যামির ক্ষেত্রেও দুটোই ভিন্ন, ঠিক আছে। আইসোগ্যামির ক্ষেত্রে আমরা কি জানতাম, এদের গ্যামেটদ্বয়কে পৃথক করা যায় না, কিন্তু উগ্যামির ক্ষেত্রে মাইক্রোগ্যামেট এবং ম্যাক্রোগ্যামেট যে আছে এটা দুটোই উপস্থিত থাকে, ঠিক আছে। আর আইসোগ্যামির ক্ষেত্রে কি হয়, এই প্রকার জননে নিম্ন শ্রেণীর জীবদেহে বেশি দেখা যায়, মানে যেসব নিম্ন শ্রেণী আছে তাদের মধ্যে। যেমন কি হতে পারে, ক্ল্যামাইডোমোনাস হতে পারে। আর উগ্যামিটা হচ্ছে উচ্চ স্তরের অমেরুদণ্ডী ও সকল মেরুদণ্ডী প্রাণীদেহে দেখা যায়। যেমন উদাহরণ হতে পারে ভলভক্স। দেখো এখানে যে আইসোগ্যামি আছে আর অ্যানাইসোগ্যামি আছে এদের পার্থক্যটা, অ্যানাইসোগ্যামি আর আইসোগ্যামি উগ্যামির মধ্যে যে পার্থক্যটা আছে প্রায় একই। তো তুমি যদি তোমার দুটোর মধ্যে যেটাই আসুক না কেন তুমি দুটোই লিখে আসতে, এই যে একই পয়েন্টে দুটোই লিখে আসতে পারবে। তো খুব ভালো করে এই দুটো কোয়েশ্চেন দেখে রাখবে, আসতেও পারে। দেখো আমি কনফিডেন্টলি বলবোই না যে আসবে, এটা মনে হলো আমার আসতে পারে, কারণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দুটোই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তো ভালো করে দেখবে। ওকে, এরপর নেক্সট কোশ্চেন, জনন কত প্রকারের? অযৌন জনন ও যৌন জননের মধ্যে পার্থক্য লেখো।
দেখো কোয়েশ্চেনে বলেছে জনন কত প্রকার। দেখো জনন কত প্রকার, জনন সাধারণত দুই প্রকার। কি কি? অযৌন জনন আর যৌন জনন। দেখো এখানে যে বলেছে জনন কত প্রকার, এখানে তো অ্যান্সারই করে দেওয়া আছে, অযৌন জনন আর যৌন জননের মধ্যে পার্থক্য করো। তো তোমরা এটা করতেই পারবে যে এখানে যদি বলে 1 নম্বর তো তুমি এমনিই পেয়ে গেলে, জনন কত প্রকার, দুই প্রকার। কি কি? অযৌন জনন আর যৌন জনন হয়ে গেল। এরপর এছাড়াও কি কি হতে পারে? অঙ্গজ জনন হতে পারে, তারপর উদ্ভিদ ও প্রাণীদের অপুংজনী নামক যে বিশেষ ধরনের জনন থাকে ওটাকেও দেখা যায় প্রাণীদের মধ্যে, তো অপুংজনীও হতে পারে। এরপরে দেখো অযৌন জনন আর যৌন জননের মধ্যে পার্থক্য বলেছে। এই অযৌন জননটা কি? অযৌন জনন একটি সরল প্রক্রিয়া হয়, আর যৌন জনন যেটি হয় ওটা হচ্ছে একদম জটিল প্রক্রিয়া। কারণ দেখো যৌন জননে দুটি জীবের প্রয়োজন হয় বা দুটি গ্যামেটের প্রয়োজন হয়। কি কি? স্ত্রী গ্যামেট আর হচ্ছে পুং গ্যামেট, ঠিক আছে। তারপর অযৌন জননের ক্ষেত্রে নিম্ন শ্রেণীর জীবদেহে ঘটে। নিম্ন শ্রেণীর জীবদেহ কারা? যেমন ক্ল্যামাইডোমোনাস হতে পারে। তারপর যৌন জননে উচ্চ শ্রেণীর জীবেদের ক্ষেত্রে যেমন মানুষ হতে পারে, মানুষের ক্ষেত্রেও কিন্তু যৌন জনন দেখা যায়। বিভিন্ন ধরনের প্রাণীর ক্ষেত্রেও যৌন জনন দেখা যায়। তারপর যৌন জননে কী হয়? একটি মাত্র জীবের প্রয়োজন হয়। আমি তোমাদের প্রথমেই বলে দিলাম যে যৌন জননের ক্ষেত্রে দুটি জীবের প্রয়োজন হয় আর অযৌন জননে একটি জীবের প্রয়োজন হয়, ঠিক আছে। তারপর যেমন অযৌন জননের ক্ষেত্রে অপত্য যে আছে, অপত্য বলতে যেটা বাচ্চা উৎপন্ন হয় ওটা হুবহু দেখতে হয়, মানে জনিত্রী জীবের মতোই হয়, কিন্তু যৌন জননের ক্ষেত্রে আলাদা হয়। একটু একটু মিল থাকতে পারে, কিন্তু সম্পূর্ণটা ধরতে ধরতে যে বৈশিষ্ট্য আছে টোটালটাই আলাদা হয়, ঠিক আছে। তারপর এদের যেমন অযৌন জননের ক্ষেত্রে সময় কম লাগে, কিন্তু যৌন জননের ক্ষেত্রে সময় বেশি লাগে। দেখো যৌন জনন যেমন মানুষের ক্ষেত্রে একটা বাচ্চা উৎপন্ন করতে কতদিন লাগে? 280 দিন, অর্থাৎ 9 মাস, ঠিক আছে। কিন্তু অযৌন জননের ক্ষেত্রে বেশি সময় লাগে না। আর অযৌন জনন যে আছে এটা হচ্ছে অপত্য জীবের সংখ্যা অনেক বেশি হয়, মানে অপত্য বা বাচ্চাটা যে উৎপন্ন হয় এটা প্রচুর বাচ্চা উৎপন্ন হয়, কিন্তু যৌন জননের ক্ষেত্রে অপত্য জীবের সংখ্যাটা অনেক কম হয়, ঠিক আছে, বুঝে গেলে। এরপর দেখো নেক্সট কোশ্চেন, জোর কলম বলতে কি বোঝো? এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা 2018-তে এসেছিল। দেখো জোর কলম কি? জোর কলম হচ্ছে এই যে জোর কলম যে পদ্ধতিতে কি হয়, একই প্রজাতিভুক্ত মানে একই প্রজাতির দুটি গাছ আছে সেই প্রজাতি, ঠিক আছে, একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদ, মানে ধরো জবা ফুলের গাছ নিয়ে বলি, একটা জবা ফুলের গাছ আর দুটো জবা ফুলের গাছ, ঠিক আছে, এটা তো একই প্রজাতিভুক্ত কিন্তু আলাদা আলাদা দুটো জবা গাছ, ঠিক আছে। এই দুটো জবা গাছের উদ্ভিদের যে শাখা আছে ওই মানে এই যে জবা গাছ দুটো যে আছে এদের শাখা মানে দুটো একটা একটা করে শাখা কাটা হলো, আর এটাকে কী করা হলো? জোড়া লাগানো হলো, ঠিক আছে, জোড়া লাগানো হলো। আর এই জোড়া লাগানোটাকে কী বলবো? জোর কলম। তাহলে ধরো তোমার বাড়িতে দুটো জবা ফুলের গাছ আছে, জবা ফুলের গাছ থেকে দুটো থেকে একটা একটা করে ডাল কাটলে, কেটে জোড়া লাগিয়ে দিলে, তো এটাকেই বলে জোর কলম, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি ভালো ভাষায় লিখি তাহলে এইভাবে লিখবো, যে পদ্ধতিতে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের শাখা জোড়া লাগানো হয় তাকে আমরা কি বলবো? জোর কলম বলবো। কি বলবো? জোর কলম। আর এই ধরনের কলম উদ্যান পালন বিদ্যায় ঘটানো হয়। উদ্যান পালন বিদ্যা বলতে যেমন বিভিন্ন ধরনের ফুল গাছ, তারপর মেইনলি বলতে পারি শৌখিন জিনিসপত্র, ঠিক আছে, মনে থাকবে, লিখতে পারবে। ওকে, এরপর দেখো নেক্সট কোশ্চেন, অযৌন জনন কাকে বলে? এই জননের বৈশিষ্ট্যগুলি কি কি? অযৌন জনন সম্পন্নকারী কয়েকটি প্রাণী ও উদ্ভিদের উদাহরণ দাও। দেখো অযৌন জননটা কি? অযৌন জনন হচ্ছে যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই, মানে গ্যামেট উৎপন্ন হবেই না, ছাড়াই জনিত্রী জীবের দেহকোষে বিভাজিত হয়ে অথবা মানে বিভাজিত হবে। তাছাড়াও কী কী হতে পারে? রেণু তৈরির মাধ্যমে, মানে রেণু তৈরি যদি হয়, যেমন রেণু কাদের ক্ষেত্রে হয়? পরাগ রেণু বলতে যেমন তোমার ফুলের ক্ষেত্রে রেণু হয়। এই রেণু তৈরির মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি হয়, মানে নতুন একটা বাচ্চার সৃষ্টি হয়। অপত্য বলতে বাচ্চা বলতে পারি, আমরা নর্মাল ভাষায় বাচ্চা বলবো, ঠিক আছে। তাকেই কি বলবো? তাকেই আমরা বলবো যৌন জনন। তাহলে এটাকে যদি আমরা ভালো ভাষায় লিখি তাহলে এভাবে বলবো, যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই জনিত্রী জীবের দেহকোষ বিভাজিত হয়ে অথবা রেণু তৈরির মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি হয় তাকে কি বলবো? তাকেই বলবো অযৌন জনন। এবার এখানে দেখো বলেছে কি যে এই জননের বৈশিষ্ট্যগুলি কি কি। এই জননের বৈশিষ্ট্য কি কি হতে পারে? যেমন হতে পারে এদের নিষেক সম্পন্ন হয় না, মানে ফার্টিলাইজেশন হয় না। এদের হচ্ছে একটি মাত্র জনিত্রী জীবের জন্য জননে অংশগ্রহণ করে, মানে দুটি জননে অর্থাৎ জনিত্রী জীবের প্রয়োজন হয় না, যেমন স্ত্রী বা পুরুষ দুটোরই প্রয়োজন হয় না, একটিরই প্রয়োজন হয়, ঠিক আছে। এখানে কি হয়? এখানে গ্যামেট সৃষ্টি হয় না, এটা গ্যামেট ছাড়াই হচ্ছে উৎপন্ন হয়, যেমন রেণু তৈরির মাধ্যমে হয়। তারপর দেহকোষ বিভাজিত দ্বারা হয়।
এবার দ্রুত বিভাজন সমাপ্ত হয়, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় অযৌন জনন, আর অপত্য জীবের সংখ্যা বৃদ্ধি ঘটে। আর এই যে এর মধ্যে প্রচুর অযৌন জননের মাধ্যমে প্রচুর হচ্ছে অপত্য উৎপন্ন হয়, ঠিক আছে। এবার এখানে যেমন বলেছে যে কোয়েশ্চেনটা কি ছিল, পরের কোয়েশ্চেনে ছিল অযৌন জনন সম্পন্নকারী কয়েকটি প্রাণী ও উদ্ভিদের উদাহরণ দাও। দেখো এখানে বলেছে উদাহরণ দিতে। প্রাণী বলতে হতে পারে অ্যামিবা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, তারপর ওই ইউগ্লিনার মধ্যে আবার কারা, যারা প্রোটোজোয়া, ঠিক আছে। এবার তোমার ইসের মধ্যে হতে পারে সাইকন, স্পঞ্জ, হাইড্রা, নিডারিয়া, প্ল্যানেরিয়া, চ্যাপ্টাক্রিমি, সাইলিস, অ্যানিলিডা, তারপর তারা মাছ, অ্যাকাইনোডোমাটা, স্যালপা, তারপর ইউরোকর্ডাটা, ইস্ট, পেনিসিলিয়াম, ছত্রাক। তারপর কয়েকটি সপুষ্পক উদ্ভিদ হতে পারে, যেমন তোমার কচুরিপানা, আলু, আখ, কলা, আদা, ডালিয়া। এরা হচ্ছে অযৌন জনন প্রক্রিয়ায় তোমার হচ্ছে জনন সম্পন্ন করে। তো আমি তোমাদের অনেকগুলি উদাহরণ বললাম, তোমাদের যে কটা ইচ্ছা সে কটা লিখতে পারবে, ঠিক আছে। আর তোমরা জানো যে তোমরা যদি বুঝতে পারো তাহলে ভালো করে পরীক্ষায় লিখে আসতে পারবে। তো অযৌন জনন সম্পর্কে কিছু আসলে অবশ্যই লিখতে পারবে। হ্যাঁ, ভালো করে বুঝিয়ে দেখো মিস তোমাদের কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিলেন। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাই। সিনগ্যামি কাকে বলে? আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি ও উগ্যামি যৌন জনন সম্পর্কে যা জানো লেখো। দেখো এই সিনগ্যামিটা কি, সিনগ্যামিটা হচ্ছে তোমার একটা টুগেদার, যাকে বলবো সিনগ্যামি যে আছে এই সাইনটাকে টুগেদার বলা হয়। আর জিমোস হচ্ছে মানে সিনগ্যামি হচ্ছে তোমার টুগেদার, আর গ্যামাস হচ্ছে ম্যারেজ, মানে টুগেদার ম্যারেজ যাকে বলে, ঠিক আছে। তো এটা কি, যে যৌন জননের দুটি ভিন্নধর্মী জনন কোষ, মানে দুটো আলাদা আলাদা ধরনের জনকোষ, যেমন কি পুং আর স্ত্রী, এই দুটি গ্যামেট স্থায়ী মিলন ঘটে, মানে স্থায়ীভাবে কোনো দিন আর শেষ হবে না বা আলাদা হবে না, এই স্থায়ী মিলন ঘটে। আর স্থায়ী মিলন ঘটার ফলে কী হবে, নতুন অপত্যজীব সৃষ্টি করবে। এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো সিনগ্যামি। তাহলে এটা ভালোভাবে বলে কী হবে, যে যৌন জননে দুটি ভিন্নধর্মী জননকোষ অর্থাৎ পুং ও স্ত্রী গ্যামেটের স্থায়ী মিলন ঘটে, নতুন অপত্য জীব সৃষ্টি হয়, তাকে সিনগ্যামি বলে, ঠিক আছে। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে এই জননের কোথায় গেল, এই যে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি ও উগ্যামি যৌন জনন সম্পর্কে যা জানো লেখো। দেখো আইসোগ্যামি আর হচ্ছে অ্যানাইসোগ্যামির মধ্যে আমরা প্রথমেই পার্থক্য পড়েছিলাম, আর উগ্যামি কী বলছে আইসোগ্যামি আর উগ্যামির মধ্যেও আমরা কিন্তু পার্থক্য পড়ে নিয়েছিলাম। আর অ্যানাইসোগ্যামি আর উগ্যামি যে আছে এদের সেটা যে আছে এদের পার্থক্য করা যাবে না, কারণ প্রায় এরা একই হয়, ঠিক আছে, সিমিলার হয়। তো এবার আমরা বুঝে নিই আইসোগ্যামি কী বলেছে, এদের আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি আর উগ্যামির মধ্যে যা জানি, তাই তো, এদের সম্পর্কে যেটাই জানি। তো আইসোগ্যামি কি, এদের ক্ষেত্রে কি হয়, মিলিত গ্যামেটদ্বয় যা আছে শারীরবৃত্তিকভাবে ভিন্ন হলেও অঙ্গ সংস্থানগতভাবে একই রকম হয়। আমরা হচ্ছে তোমাদের পার্থক্যতে পড়ে নিয়েছিলাম, তোমরা কিন্তু লিখতে পারবে, তবু আমি বলে দিচ্ছি। আর এই যে আইসোগ্যামি আছে এদের ক্ষেত্রে কী হয়, গ্যামেট আইসোগ্যামেট উৎপন্ন, এদের গ্যামেটটা যে আছে এদের আইসোগ্যামেট বলে। তারপর আইসোগ্যামি পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন হয়। তারপর ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালে এবং হচ্ছে আদ্য প্রাণীতে তোমার হচ্ছে এটা সম্পন্ন হয়, ঠিক আছে। তারপর অ্যানাইসোগ্যামির মধ্যে আমরা কী রেখেছিলাম, মিলিত গ্যামেটদ্বয় পরস্পর থেকে আকার ও চলনশীলতায় ভিন্ন প্রকৃতির হয়, ঠিক আছে। আর এই ধরনের জননে ক্ল্যামাইডোমোনাস উচ্চ স্তরের অমেরুদণ্ডী প্রাণী, উচ্চ স্তরের বলতে কারা, যেমন মানুষ, তারপর গরু ছাগলও হতে পারে। মানুষের ক্ষেত্রে তো মানুষ তো সব থেকে উঁচু, তাই না, মেরুদণ্ডীর মধ্যে। আর অমেরুদণ্ডীর মধ্যে তোমার হতে পারে যেমন এখানে যেমন তোমার অমেরুদণ্ডীর মধ্যে হতে পারে কেঁচো, যোগ, এরা কিন্তু অমেরুদণ্ডী প্রাণী। আর উচ্চ স্তরে অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে বলেছে আর সকল প্রকার মেরুদণ্ডী প্রাণী সব। আর উচ্চ মেরুদণ্ডী কারা, মানুষ। আর তাছাড়াও যেমন হতে পারে গরু, ছাগল, ভেড়া, এরাও হতে পারে। এরাও হচ্ছে তোমার অ্যানাইসোগ্যামি যে আছে এই প্রক্রিয়ায় হচ্ছে তোমার সম্পন্ন করে, বা এদের তোমার বলতে পারে জন্ম সম্পন্ন করে। আর উগ্যামি কি, এদের ক্ষেত্রে কি হয়, মিলিত গ্যামেটদ্বয় স্ত্রী গ্যামেটটি বড় ও নিশ্চল প্রকৃতির, আর পুং গ্যামেট ক্ষুদ্র ও সচল প্রকৃতির হয়, ঠিক আছে। আর এই ধরনের যৌন জননে ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স, ইউগ্লোনিয়াম তারপর নামক শৈবালগুলি দেখা যায়। মানে এই যে উগ্যামি পদ্ধতিতে কী কী দেখা যায়, ইডোগোনিয়াম, তারপর হচ্ছে তোমার কী বলে ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স, এদের মধ্যে দেখা যায়, ঠিক আছে। ওকে, এরপর দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে 7 নাম্বার, অ্যালোগ্যামি ও জেনোগ্যামির মধ্যে পার্থক্য লেখো, কৃত্রিম অঙ্গজ জননের একটি উদাহরণ দাও। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেখো 2016-তে এসছে।
দেখো কোয়েশ্চেনে বলেছে অ্যালোগ্যামি ও জেনোগ্যামির মধ্যে পার্থক্য, তাই তো? তাহলে অ্যালোগ্যামিটা এর ক্ষেত্রে কি হয়, একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে বা একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে কি হয়, পরাগযোগকে অ্যালোগ্যামি বলে। মানে তোমার ধরো দুটো ফুল আছে, একটা গাছেরই দুটো ফুল আছে, ওই দুটো ফুলের মধ্যে পরাগ মিলন ঘটলো, বা একই প্রজাতির দুটি উদ্ভিদ, যেমন আমি তোমাদের বলেছিলাম জবা গাছ, দুটি জবা গাছের দুটি ফুল আছে, ওই দুটি ফুলের মধ্যে যে যদি পরাগযোগ হয় এটাকে কি বলে, অ্যালোগ্যামি বলে। আর জেনোগ্যামিটা কি, একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগকে জেনোগ্যামি বলে, ঠিক আছে? অ্যালোগ্যামি আর অ্যালোগ্যামিতে কি হয়, গেইটোনোগ্যামি ও জেনোগ্যামি উভয়কে অ্যালোগ্যামি বোঝায়, ঠিক আছে? মানে গেইটোনোগ্যামি আর জেনোগ্যামিকেও বোঝাবে। আর জেনোগ্যামির ক্ষেত্রে জেনোগ্যামি বলতে কেবল ইতর পরাগযোগকে বোঝায়, অ্যালোগ্যামি দুটোকেই বোঝায়, কিন্তু জেনোগ্যামি তোমার শুধুমাত্র ইতর পরাগযোগকেই বোঝায়, ঠিক আছে? আর তারপর দেখো বলেছে কৃত্রিম অঙ্গজ জননের একটি উদাহরণ। কৃত্রিম অঙ্গজ জননের উদাহরণ কী কী হতে পারে, আমরা জোর কলম পড়েছিলাম, ওটা কিন্তু কৃত্রিম। তারপর শাখা কলম হতে পারে, দাবা কলম হতে পারে, আরও নানা ধরনের কলম হতে পারে। ওকে, এরপর দেখো নেক্সট কোশ্চেন, অ্যাপোমিক্সিস কাকে বলে, এর গুরুত্ব লেখো। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, দেখো অ্যাপোমিক্সিস কি, নিষেধ ছাড়াই অঙ্গজ বা অযৌনচরণ পদ্ধতিতে প্রধানত রেণুধর কোষ থেকে ভ্রূণ সহ, মানে ভ্রূণ যে আছে ভ্রূণটা সেটা সহ বীজ উৎপাদনের প্রক্রিয়াকে আমরা কি বলবো, অ্যাপোমিক্সিস। যেটাতে নিষেধ ছাড়াই অর্থাৎ ফার্টিলাইজেশন ছাড়াই হবে, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো, অ্যাপোমিক্সিস। আর এর গুরুত্ব কি, এই প্রক্রিয়ায় উৎপন্ন অপত্য উদ্ভিদ মাতৃদেহের সমবৈশিষ্ট্য সম্পন্ন বা ক্লোন হয়, মানে একই মতোই দেখতে হয়, সেম টু সেম বা হুবহু বলতে ওটা যেমন টুইন্স হয় না, টুইন্স দেখেছো, টুইন্স যেমন হয় সেম ওরকমই হয়, মায়ের মতোই যে অপত্যটা আছে সিমিলারলি দেখতে হয়। ওকে, দেখো এরপর নেক্সট কোশ্চেন, যৌন জনন কাকে বলে, যৌন জননের একক কি, এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো এখানে বলেছে কোয়েশনে যৌন জনন কি, যৌন জনন কি, যেই জনন প্রক্রিয়ায় দুটি অসম আকৃতির ভিন্নধর্মী জননকোষ, যেমন কি পুংগ্যামেট স্ত্রীগ্যামেটের মিলনে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে আমরা কি বলবো, যৌন জনন। আর অযৌন জননের ক্ষেত্রে কি পড়েছিলাম, অযৌন জননের ক্ষেত্রে রেণু উৎপাদন বা দ্বিবিভাজন মাধ্যমে তোমার হচ্ছে এই জনন সম্পন্ন করছিল, ওখানে কোনো গ্যামেটের প্রয়োজন হচ্ছিল না। কিন্তু যৌন জননের ক্ষেত্রে যে জনন প্রক্রিয়া, মানে এই প্রক্রিয়ায় কি হয়, দুটি গ্যামেটের প্রয়োজন হয়, স্ত্রীগ্যামেট আর পুংগ্যামেট, এদের মিলনের ফলে যে অপত্য সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো, যৌন জনন বলবো। আর যৌন জননের একক পুংগ্যামেট বা শুক্রাণু এবং স্ত্রীগ্যামেট বা ডিম্বাণু যৌন জননের একক, ঠিক আছে? আর এদের যে বৈশিষ্ট্য বলেছে, দেখো এখানে বলেছে বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্য কি, এদের নিষেক ঘটে, মানে প্রথমে নিষেক হলেই ঘটবে, নাহলে ঘটবে না। আর এদের জননকোষ হচ্ছে, জননকোষে গ্যামেট সৃষ্টি হয়। আর তোমাদের বলতে পারি এখানে দুটি ইসের প্রয়োজন হয়, তোমার তোমার কী বলে ওটাকে, দুটি জীবের প্রয়োজন হয়, একটা হচ্ছে পুংগ্যামেট আর একটা স্ত্রীগ্যামেট, মানে দুটি গ্যামেটের প্রয়োজন হয়। এদের ক্ষেত্রে পিতামাতা উপস্থিত বলতে তোমার স্ত্রীগ্যামেট আর পুংগ্যামেট। তারপর অপত্য জীব জিনগতভাবে পিতামাতার থেকে ভিন্ন হয়, মানে যেটা বাচ্চারা তৈরি হবে ওটা মার থেকে আলাদা হবে। তুমি কি তোমার মার মতো দেখতে, বা তুমি কি তোমার বাবার মতো দেখতে, দেখতে তো না, আলাদা। তাহলে দুটি জীব কী হয়, মানে দুটি জীবের সাহায্যে এই অপত্যটার সৃষ্টি হলো, সেটা মা বা বাবার থেকে আলাদা হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে দ্রুত বিক্রিয়া নয়, এটা খুব ধীর বিক্রিয়া। কারণ দেখো একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে কতদিন থাকে, 280 দিন বা 9 মাস, তাহলে এটা খুব ধীর একটা প্রক্রিয়া। তাহলে এখানে বুঝতে পারলে। ওকে, এরপর নেক্সট কোশ্চেন, অযৌন জনন কাকে বলে, এই জননের বৈশিষ্ট্যাবলী কি, অযৌন জনন সম্পন্নকারী কয়েকটি প্রাণী ও উদ্ভিদের উদাহরণ দাও। দেখো এই কোয়েশ্চেনটি আমরা ফার্স্টেই একটা কোয়েশ্চেন, মানে সেম কোয়েশ্চেনই তুলে দেওয়া আছে, তো ওই কোয়েশ্চেনটা আমরা ওখানেই ব্যাখ্যা করে নিয়েছি, তো অবশ্যই দেখে নিও। ওকে, এরপর দেখো নেক্সট চ্যাপ্টার, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এখানকার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেজন্য ভালো করে দেখবে। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন, ইতর পরাগযোগের যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেখো ইয়ার 2020 মানে 2020-তে। দেখো এই কোয়েশ্চেনটি জানার আগে আমরা এটা বুঝে নিই যে ইতর পরাগযোগ কাকে বলে। ইতর পরাগযোগ কি, যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন বলে। ইতর পরাগযোগকে আমরা আবার ক্রস পলিনেশনও বলি। এদের উদাহরণ কি কি হতে পারে, তাল, পেঁপে। এবার এখানে বলেছে যেমন কোয়েশ্চেনে ইতর পরাগযোগের যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। দেখো ইতর পরাগযোগের সুবিধা কি কি হতে পারে, অপত্য উদ্ভিদগুলো সবল হওয়ায় প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। তারপর বীজের অঙ্কুরোদ্গম হারও বেশি হয়, এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি।
আর ফলন হারও বৃদ্ধি পায়। তারপর ইতর পরাগযোগের ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদেরও উদ্ভব ঘটে। বুঝতে পারলে? এরপর দেখো নেক্সট কোশ্চেন, অ্যালোগ্যামি ও জেনোগ্যামির মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেনটাও তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা এইচএস 2016-তে এসেছে। নেক্সট কোশ্চেন দেখো, ট্রিপল ফিউশন কাকে বলে, দ্বিনিষেক থেকে এটি কিভাবে পৃথক? দেখো প্রথমে বলেছে ট্রিপল ফিউশন। ট্রিপল ফিউশনটা কি, বীজ বহনকারী উদ্ভিদের দ্বিনিষেককালে দুটি মেরু নিউক্লিয়াস এবং একটি শুক্রাণু নিউক্লিয়াসের মিলন ঘটে। কি হয়, মেরু নিউক্লিয়াস আর শুক্রাণু নিউক্লিয়াসের মিলন ঘটে, আর এর ফলস্বরূপ কি হয়, শস্য উৎপন্ন হয়। মানে এই যে তোমার মেরু নিউক্লিয়াস আর শুক্রাণু নিউক্লিয়াসের যে মিলন ঘটলো, এই মিলন ঘটার ফলে কি হলো, তোমার হচ্ছে শস্য যে আছে কি বলে, শস্য নিউক্লিয়াস, শস্য উৎপন্ন হলো, শস্য নিউক্লিয়াসটা শস্য উৎপন্ন হলো। আর এটাকে কি বলা হয়, এটাকে ট্রিপল ফিউশন বলা হয়। তাহলে যদি ভালো করে বলি তাহলে এভাবে বলবো, বীজ বহনকারী উদ্ভিদের দ্বিনিষেককালে দুটি মেরু নিউক্লিয়াস এবং একটি শুক্রাণু নিউক্লিয়াসের মিলন ঘটে এবং এর ফলস্বরূপ শস্য উৎপন্ন হয়। একে আমরা কি বলি, একে আমরা বলি ট্রিপল ফিউশন। আর তারপরে দেখো বলেছে যে দ্বিনিষেক থেকে এটি কিভাবে পৃথক। দ্বিনিষেকের ক্ষেত্রে ডিম্বাণু নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে পুংগ্যামেটের মিলন হয়, কিন্তু এখানে তা হয় না। ওকে, এরপর দেখো নেক্সট কোশ্চেন, অ্যানাট্রোপাস ডিম্বকের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। এটা দেখবে তোমাদের বইয়ে খুব সুন্দর করে চিত্রটা অঙ্কন করা আছে, তো অবশ্যই ভালো করে দেখে নেবে। এরপর দেখো নেক্সট কোশ্চেন, অ্যাপোমেক্সিস কাকে বলে, এর গুরুত্ব লিখো। আচ্ছা দেখো এই কোশ্চেনটা কিন্তু মিস তোমাদের প্রথমেই বুঝিয়ে দিয়েছিলেন। এরপরে দেখো ইতর পরাগযোগ কাকে বলে, উদাহরণ দাও। ইতর পরাগযোগ কত প্রকারের, উহাদের উদাহরণ সহ আলোচনা করো। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, স্ববন্ধাত্ব কাকে বলে। এটাও দেখো তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এটা দেখো 2017-তে এসেছিল। দেখো স্ববন্ধাত্বটা কি, এটা হচ্ছে একই ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে পড়া সত্ত্বেও যখন কার্যকর হয় না। মানে একই রকমের ফুল, ওর মধ্যে পরাগরেণুগুলো যে আছে আর ওই পরাগরেণুগুলো সেই ফুলেরই, মানে যেই ফুলটার পরাগরেণু ওই ফুলেরই যে গর্ভমুণ্ডে পড়ার ফলেও যদি পরাগযোগ না ঘটে তাহলে কি হয়, তাহলে এই অবস্থাটাকে কি বলা হয়, স্ববন্ধাত্ব বলা হয়। কারণ ওর নিজের পরাগরেণু নিজের গর্ভমুণ্ডে পড়ার ফলেও সেটা ফলে পরিণত হচ্ছে না বা অন্য কিছুতে পরিণত হচ্ছে না, তাহলে তো সেটা স্ববন্ধাত্বই, তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো, স্ববন্ধাত্ব। যেমন কার ক্ষেত্রে হতে পারে, চা রাসনার ক্ষেত্রে হতে পারে। তাহলে এটাকে আমরা ভালো করে কিভাবে বলবো, একই ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে পড়া সত্ত্বেও যখন কার্যকর হয় না, সেই অবস্থাকেই আমরা কি বলবো, স্ববন্ধাত্ব। এর উদাহরণ কি বলবো, চা রাসনা। ওকে, এরপর দেখো পরের কোশ্চেন, বায়ুপরাগী ফুল কাকে বলে, বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্যগুলি লেখো, বায়ুপরাগী ফুলের উদাহরণ দাও। দেখো বায়ুপরাগী ফুল কি, যেসব ফুলের পরাগযোগ যে আছে ওটা বায়ুর মাধ্যমে ঘটে। মানে ধরো কোনো একটা ফুল আছে, ওই ফুলের যে পরাগযোগটা হবে ওই পরাগযোগটা কোনো পতঙ্গ হোক বা অন্য কোনো মাধ্যমে নয়, বায়ুর মাধ্যমে হবে, অর্থাৎ বাতাসের মাধ্যমে হবে। এটাকে আমরা কি বলবো, বায়ুপরাগী ফুল বলবো। বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য কি হতে পারে, বায়ুপরাগী ফুলগুলো কি হবে, হালকা হবে। হালকা না হলে তোমার বাতাসে উড়তে পারবে না, হালকা হবে। তারপর খুব ছোট হবে। তারপর কি হবে, মসৃণ হবে। তাহলে কি হবে, পরাগরেণু হালকা, ক্ষুদ্র ও মসৃণ। এর ফলে কি হবে, এরা সহজে বাতাসে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে। তারপর এদের ফুলগুলো হবে বর্ণহীন, মানে কোনো কালার থাকবে না। আর এরা হচ্ছে অনুজ্জ্বল হবে ও গন্ধহীন। যেমন কি হতে পারে, যেমন ধান। তারপরে কি বলেছে, বায়ুপরাগী ফুলের উদাহরণ দাও। বায়ুপরাগী ফুলের উদাহরণ হলো ধান। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, পতঙ্গ পরাগী ফুলের সংজ্ঞা, বৈশিষ্ট্য উদাহরণ দাও। দেখো পতঙ্গ পরাগী ফুল বলতে কি, যেই সব ফুলের পরাগযোগ পতঙ্গের মাধ্যমে ঘটে তাকেই বলে পতঙ্গ পরাগী। ঠিক আছে, আর এদের কী হয়, এদের বলেছে বৈশিষ্ট্য তো এদের ফুলগুলি সুমিষ্ট গন্ধযুক্ত ও মিষ্টি রসযুক্ত হয়। ঠিক আছে, ফুলগুলো কি হয়, ক্ষুদ্র হলে পুষ্পমঞ্জরি গঠন করে। ঠিক আছে, গর্ভমুণ্ড অমসৃণ, তারপর আঠালো হয়। এরা কি হয়, এই যে ফুলগুলো যে আছে যাদের হচ্ছে পতঙ্গ দ্বারা পরাগযোগ ঘটে, তাদের কি হয়, তাদের হচ্ছে ফুলগুলো খুব সুন্দর কালারের হয়, খুব সুন্দর দেখতে হয়। কারণ ওদের যদি কালারগুলো সুন্দর না হয় তাহলে পতঙ্গগুলো আকৃষ্ট হবে না, আর আকৃষ্ট না হলে ইসে হবে না, তাদের মধ্যে পরাগযোগ ঘটবে না। তাই এদের কি হয়, বর্ণগুলো খুব সুন্দর হয়। আর দলমণ্ডল নানা বর্ণের, মানে দলমণ্ডল বলতে কি, পাপড়িগুলো নানা কালারের হয়। ঠিক আছে, তারপর অনেক ফুলের পরাগ সুস্বাদু ও মিষ্টি স্বাদযুক্ত হয়।
দেখো এরপরে নেক্সট কোশ্চেন, ইতর পরাগযোগ সংক্রান্ত বাধাগুলি কি কি, পরাগযোগের গুরুত্ব কি। দেখো এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা HS 2018-তে এসেছিল। দেখো বলেছে যে কোয়েশ্চেনে ইতর পরাগযোগ সংক্রান্ত বাধা, তাই তো ইতর পরাগযোগ সংক্রান্ত বাধা হতে পারে একলিঙ্গতা বা ডাইক্লিনি। একলিঙ্গতাকে কি বলা হয়? ডাইক্লিনি। ঠিক আছে, যখন ফুলে পুংস্তবক বা স্ত্রীস্তবক যে কোনো একটি থাকে তাকে আমরা কি বলি? একলিঙ্গ ফুল। মানে হয় পুংস্তবক থাকবে না হয় স্ত্রীস্তবক, দুটির মধ্যে একটি থাকবে, দুটি কিন্তু থাকবে না। ঠিক আছে, তাহলে কিন্তু এরা একলিঙ্গ হবে। আর একলিঙ্গ ফুলের ইতর পরাগযোগ অবশ্যই মানে হবে, লাগবে ইতর পরাগযোগ। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কুমড়ো, লাউ, পটল, এগুলো হচ্ছে তোমার ইতর পরাগযোগ ঘটে এদের মধ্যে। ঠিক আছে, তারপর বিষম পরিণতি বা ডাইকোগ্রামি। এখানে কি হয়? কখনো কখনো উভয়লিঙ্গ ফুলের পুং ও স্ত্রীস্তবক একই সময় পরিণত হয় না, মানে একই সময় পরিণত হবে না, এদেরও ইতর পরাগযোগ ঘটে। এরা আবার দুই প্রকারের হয়। কি কি? প্রোটানড্রি আর হচ্ছে প্রোটোগাইনি। প্রোটানড্রিটা কি? পুংস্তবক যখন গর্ভপত্রের পূর্বেই পরিণত হয়, যেমন জবা, রক্তদ্রোণ। ঠিক আছে, তারপর এখানে বলেছে দু প্রকার বলেছিল, তাহলে একটা গেল প্রোটানড্রি, আর তাহলে সেকেন্ডেরটা প্রোটোগাইনি। প্রোটোগাইনিটা কি? গর্ভপত্র যখন পুংস্তবকের পূর্বেই পরিণত হয় তখন তাকে আমরা কি বলবো? প্রোটোগাইনি। উদাহরণ রজনীগন্ধা, চাপা। এরপরে আরও তোমার বাধা হতে পারে, যেমন হতে পারে সবন্ধাত্ম। সবন্ধাত্মটা আমরা একটু আগে একটা কোয়েশ্চেন পড়েছিলাম, সেখানে বুঝে নিয়েছিলাম। এদের উদাহরণে কি বলেছিলাম? চার আসনা। তারপর আরও হতে পারে সসঙ্গম রোধী বা হার্কোগ্রামী। এই হার্কোগ্রামীটা কি? অনেক ফুলের পুংস্তবক ও স্ত্রীস্তবকের বহিরাকৃতিতে মানে বাইরের দিকে এমন পরিবর্তন ঘটে যে স্বপরাগযোগ ক্রিয়া বাধা পায়, মানে স্বপরাগযোগ হতে বাধা পায়, এটাকেই বলে তোমার হার্কোগ্যামি। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে বলতে পারি ঘেটু, সর্ষে। আর এখানে তারপরে বলেছে দেখো কোশ্চেনে পরাগযোগের গুরুত্ব। পরাগযোগের গুরুত্ব কি? পরাগযোগের ফলে সপুষ্পক উদ্ভিদের নিষেক ঘটে এবং বীজযুক্ত ফল সৃষ্টি হয়। ওকে, দেখো এরপর নেক্সট কোশ্চেন, দ্বিনিষেক কাকে বলে, এটি কোথায় দেখা যায়, এই পদ্ধতিটি সংক্ষেপে লেখো, দ্বিনিষেকের তাৎপর্য উল্লেখ করো। দেখো বলেছে দ্বিনিষেক। দ্বিনিষেকের এখানে সংজ্ঞা বলতে বলেছে। দ্বিনিষেকটা কি? একই স্ত্রীলিঙ্গধরের মধ্যে অবস্থিত দুটি ভিন্ন ধরনের স্ত্রী জনন কোষের সঙ্গে দুটি পুংগ্যামেট এর মিলনকে আমরা কি বলবো? এদের মিলনকে আমরা বলবো দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। ঠিক আছে, মানে একটা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ, স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ আছে, ওই উদ্ভিদ তো না, গ্যামেট আছে, আর এদের মধ্যে অবস্থিত দুটি ধরনের স্ত্রী জনন কোষ। এই স্ত্রী জনন কোষের সঙ্গে দুটি পুংগ্যামেটের মিলনকে আমরা কি বলবো? ডাবল ফার্টিলাইজেশন বা কি বলবো? দ্বিনিষেক। ঠিক আছে, এরা কোথায় ঘটে? এরা ঘটে শুধু গুপ্তবীজি যে আছে, গুপ্তবীজি সস্যল উদ্ভিদ দেহে সম্পন্ন হয়। ঠিক আছে, যেমন রেড়ি, ভুট্টা, ধান। আর দ্বিনিষেক পদ্ধতিটা কি? পদ্ধতি যে বলেছে এখানে কি বলেছে? পদ্ধতিটি সংক্ষেপে লিখতে বলেছে, তাই তো। তাহলে এখানে হবে ডিম্বকের ভ্রূণস্থলিতে অবস্থিত দুটি স্ত্রী জনন কোষের সঙ্গে দুটি পুংগ্যামেট মিলনকে আমরা কি বলি? দ্বিনিষেক, তাই তো। তাহলে একটি এখানে তোমার হচ্ছে পদ্ধতিটা, প্রথম পদ্ধতি কি? একটি পুংগ্যামেট ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট গঠন করে। কি গঠন করে? ডিপ্লয়েড জাইগোট। এই ঘটনা এক নিষেক, এইটাকে কী বলা হয়? এই ঘটনাটাকে বলা হয় এক নিষেক। এই প্রকার নিষেকের প্রয়োজনীয় নিষেক বলে, মানে এই নিষেকটাকে কী বলে? প্রয়োজনীয় নিষেক। অপর পুংগ্যামেটের নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে ট্রিপ্লয়েড অর্থাৎ 3N, ট্রিপ্লয়েড বলতে 3N আর তোমার ডিপ্লয়েড বলতে 2N। ঠিক আছে, শস্য নিউক্লিয়াস গঠন করে। এই ঘটনা এক নিষেক। এই প্রকার নিষেককে অঙ্গজ নিষেকও বলে হয়। ঠিক আছে, তারপর এরপরে যেমন হবে দুবার নিষেক ঘটে বলে একে বলা হয় দ্বিনিষেক। তারপর হতে পারে ডিপ্লয়েড জাইগোট থেকে ভ্রূণ উৎপন্ন হয়। তারপর শস্য নিউক্লিয়াসের বীজে অবস্থিত শস্য গঠন করে। এদের দ্বিনিষেক ঘটনার একটি সমীকরণ আছে। সমীকরণটা কি? ডিম্বাণু N প্লাস পুংগ্যামেট N। তাহলে ফার্স্ট যখন নিষেক ঘটবে তখন ফার্স্ট নিষেক ঘটার পরে কী হবে? জাইগোট উৎপন্ন হবে, আর জাইগোটটা কী হবে? 2N। ঠিক আছে, আর সেকেন্ডের কন্ডিশনে কী হবে? দুই মেরুবর্তী নিউক্লিয়াস 2N প্লাস পুংগ্যামেট N। ফার্স্ট ফার্টিলাইজেশন ঘটার পর কী হবে? এন্ডোস্পার্ম 3N। কী হবে? এন্ডোস্পার্ম 3N। তো আমি তোমাদের এটাকে লিখে বুঝিয়ে দিচ্ছি। কী হবে? N অর্থাৎ ডিম্বাণু প্লাস পুংগ্যামেট N, এটা ফার্স্ট ফার্টিলাইজেশন যখন ঘটবে, ফার্স্ট ফার্টিলাইজেশন এটা ঘটার ফলে কী হবে? ফার্স্ট ফার্টিলাইজেশন ঘটার পরে 2N উৎপন্ন হবে। ঠিক আছে, কী উৎপন্ন হবে? 2N। আর সেকেন্ড কন্ডিশনে দুই মেরুবর্তী
টু মেরুবর্তী নিউক্লিয়াস অর্থাৎ 2n ধরলাম, ঠিক আছে, প্লাস কি হবে n, প্লাস n বলতে পুং গ্যামেট। এটা যখন ফার্স্ট ফার্টিলাইজেশন ঘটবে এর ফলে কি হবে, এন্ডোস্পার্ম 3n উৎপন্ন হবে। বুঝে গেলে? চলো এরপরে দেখো নেক্সট কোশ্চেন, যে নিষেক কাকে বলে, সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি আলোচনা করো, বা শস্য ও ভ্রূণ গঠনের উল্লেখ সহ সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিটি বর্ণনা করো। দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু ইয়ারের দেখো যে 15 আর 17 দুটো ইয়ারে এসেছিলো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। নিষেক এখানে কি বলেছে, নিষেক কাকে বলে, তাই তো? নিষেকটা কি, পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষের মিলনকে আমরা নিষেক বলে থাকি। তারপরের কোশ্চেনে কি বলেছে দেখো, বলেছে যে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি আলোচনা করতে বলেছে। এই সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াতে কি হয়, পরিণত পরাগরেণু পরাগধানী থেকে নির্গত হয়ে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, অর্থাৎ কি হয়, পরাগযোগ ঘটে। এদের মধ্যে কি ঘটে, পরাগযোগ ঘটে। তারপর গর্ভমুণ্ড থেকে নিঃসৃত রস, মানে গর্ভমুণ্ড থেকে যেই রসটা বেরোয় সেটা শোষণ করে, পরাগরেণু স্ফীত হয়, মানে এদের পরাগরেণুটা যেটা হয় ওটা স্ফীত হয়। আর কি হয়, অন্তঃস্তকটি রেণুরন্ধ্রের মধ্যে দিয়ে নলের আকারে নির্গত হয়। আর এটাকে কি বলবো আমরা, এটাকে আমরা বলি পরাগনালী বা পোলেন টিউব বলে থাকি, ঠিক আছে। তারপর পরাগনালী যে আছে অর্থাৎ পোলেন টিউব, এটা সৃষ্টির পূর্বে কি হয়, সৃষ্টির পূর্বে পরাগরেণুর মধ্যস্থ মানে পরাগরেণুর মধ্যে যে নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস গঠন করে, তাহলে কি হয়, অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াসটির জনন কোষের কোষ যে আছে জনন কোষধার নিউক্লিয়াস, এবং অপরটি কী করে, নালিকা নিউক্লিয়াস গঠন করে বা নালিকা নিউক্লিয়াস বলে, ঠিক আছে। এরপরে কি হয়, পরাগনালীর মধ্যে জনন কোষে নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি হ্যাপ্লয়েড পুংগ্যামেট গঠন করে। তারপর তোমার দুটি পুংগ্যামেট ও একটি নালিকা নিউক্লিয়াস সহ কি হয়, পরাগনালীটি গর্ভদণ্ডের মধ্যে দিয়ে ডিম্বকের দিকে অগ্রসর হয়। বুঝলে? এরপরে দেখো নেক্সট কোশ্চেন। ওকে, এটাই আমাদের হচ্ছে লাস্ট কোশ্চেন ছিল। এরপর নেক্সট চ্যাপ্টার মানুষের জনন অর্থাৎ হিউম্যান রিপ্রোডাকশন। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা দেখো, প্রথমত কোশ্চেন কি বলেছে, স্পার্মাটোজেনেসিস, স্পার্মিওজেনেসিস ও স্পার্মিয়েশন কাকে বলে? দেখো স্পার্মাটোজেনেসিসটা কি, এটা হচ্ছে শুক্রাশয় যে আছে, শুক্রাশয়ে শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয়, তাকেই স্পার্মাটোজেনেসিস বলে। মানে একটি প্রক্রিয়া আছে, ওই প্রক্রিয়াটাই শুক্রাশয় থেকে শুক্রাণু কোষে কি হয়, শুক্রাণু কোষ থেকে যে শুক্রাণু উৎপন্ন হয় তাকেই আমরা স্পার্মাটোজেনেসিস বলি। তারপরে বলেছে স্পার্মিওজেনেসিস। এই স্পার্মিওজেনেসিসটা হচ্ছে যে প্রক্রিয়ায় গৌণ পরশুক্রাণু পরিণত শুক্রাণুতে কি হয়, রূপান্তরিত হয়। গৌণ শুক্রাণুতে পরিণত শুক্রাণুতে রূপান্তরিত হয়, একেই স্পার্মিওজেনেসিস বলে। আর লাস্টে বলেছে স্পার্মিয়েশন কি, এটা কি হয়, সার্টোলি কোষ থেকে শুক্ররস অপসারণকে আমরা স্পার্মিয়েশন বলি, ঠিক আছে। বুঝলে? এরপরে দেখো নেক্সট কোশ্চেন, ফ্যালোপিয়ান নালী কি, এর কাজ লেখো। এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এটা 2016-তে। দেখো কি বলেছে, ফ্যালাপিয়ান নালী কি, তাই তো? ফ্যালাপিয়ান নালীটা হচ্ছে জরায়ুর উভয় পাশ থেকে যে দুটি নালী উৎপন্ন হয় ডিম্বাশয় পর্যন্ত বিস্তৃত থাকে, তাকেই আমরা ফ্যালাপিয়ান নালী বলি। আর এদের কাজ কি, ফ্যালাপিয়ান নালী অ্যাম্পুলাতে নিষেক সম্পন্ন করে। এর সাথে সাথে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মেনোরেজিয়া ও মেনোট্যাক্সিস কাকে বলে? এটা কি, এটাতে হয় কোনো স্ত্রীলোকের মাসিকের সময় অতিরিক্ত রজস্রাবকে মেনোরেজিয়া বলে। মানে কোনো একটি স্ত্রী বা স্ত্রীরা যে আছে মহিলারা, তাদের মাসিকের সময় যদি প্রচুর হারে রক্তপাত হয় তাহলে এটাকে কি বলে, মেনোরেজিয়া। এই রোগটাকে কি বলে, মেনোরেজিয়া। এবং রজস্রাব অনেকদিন ধরে চলতে থাকলে তাকে বলে মেনোট্যাক্সিস। কি বলে, মেনোট্যাক্সিস। এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এরপরে দেখো পরের কোশ্চেন, কোলেস্ট্রাম কি, দুগ্ধক্ষরণে হরমোনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। দেখো কোলেস্ট্রাম হচ্ছে কোনো একটা বাচ্চা যখন মাতৃদেহ থেকে বেরিয়ে আসে ঠিক 2 থেকে 3 দিন ধরে মার যে স্তন আছে, মার স্তন থেকে একটা গাঢ় আঠালো পুষ্টিদায়ক হরিদ্রাব বলতে হলুদ কালারের একটা তরল খরিত হয়। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলি কোলেস্ট্রাম, বা এটাকে আমরা হচ্ছে সায়েন্টিফিক্যালি কোলেস্ট্রাম বলে থাকি। এই যে এই দুধটা যে আছে, এই দুধে অ্যান্টিবডি IgA থাকে, যা শিশুর রোগে কি হয়, শিশুর যে দেহ আছে, শিশুর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বজায় রাখে বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়, ঠিক আছে। আর এটা কি হয়, মাতৃদেহ থেকে শিশু বেরোনো 2 থেকে 3 দিন পর মার স্তনগ্রন্থি থেকে খরিত হতে শুরু করে। তারপর তুমি এখানে বলতেই পারো যে এই যে ইটা আছে অর্থাৎ কোলেস্ট্রাম, এটা হচ্ছে শিশুদের কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে।
তাহলে আমরা বলতেই পারি যে শিশুকে এই দুধ পান করানো প্রচুর পরিমাণে জরুরি। আর আগেকার দিনে কি হতো, মাতৃদুগ্ধ থেকে এই যে হরিদ্রাব আঠালো দুধটা যে আছে এই দুধটাকে বের করে ফেলে দিত, তখন বাচ্চাদের খাওয়ানো হতো না, যে কারণে বাচ্চাগুলো কি হতো, অপুষ্টিতে ভুগতো, রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম হতো। তো তাই এখন ডক্টররা এটা সাজেস্ট করে যে এই দুধটা খাওয়ানো খুব ভালো, এই দুধটা খাওয়াতে বলে। তারপরে দেখো বলেছে যে দুগ্ধক্ষরণে হরমোনের ভূমিকা। এই হরমোনের ভূমিকাটা কি, কেশরীদের স্তনগ্রন্থি বৃদ্ধি পায় এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে। দুগ্ধক্ষরণ শুরু হয় শিশুর জন্মের পর। প্রোল্যাক্টিন হরমোনের প্রভাবে কি হয়, দুগ্ধক্ষরণ শুরু হয়। প্রোল্যাক্টিন ক্ষরণের 24 ঘন্টা পরে স্তনগ্রন্থিতে দুগ্ধক্ষরণ শুরু হয়, মানে যখন বাচ্চাটা জন্ম নিল তার ঠিক 24 ঘন্টা পরে সেই দুগ্ধটা ক্ষরণ হওয়া শুরু হবে। এছাড়া কি হয়, পশ্চাৎ পিটুইটারি নিঃসৃত অক্সিটোসিন যে আছে অক্সিটোসিন হরমোন ও দুগ্ধগ্রন্থিতে দুগ্ধক্ষরণকে উদ্দীপ্ত করে। এটাই হচ্ছে হরমোনের ভূমিকা। ওকে, এরপরে দেখো নেক্সট কোশ্চেন, প্লাসেন্টা কাকে বলে? প্লাসেন্টা দুটি অন্তঃক্ষরাধর্মী কাজ লেখো। প্লাসেন্টার কাজগুলিকে সংক্ষেপে উল্লেখ করো। এই কোশ্চেনটাও তোমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। দেখো কোয়েশ্চেনে বলেছে প্লাজেন্টা কাকে বলে, তাই তো? প্লাজেন্টা হলো ভ্রূণকলা ও মাতৃকলা দ্বারা গঠিত যে অঙ্গ মাতার নিকট থেকে ভ্রূণে পুষ্টি সরবরাহ করে তাকে আমরা কি বলবো, প্লাসেন্টা। মানে যখন একটা শিশু মায়ের দেহে থাকে তখন কি হয়, একটা পাতলা জেলির মতো ধরতে গেলে স্তর হয়, ওটার মধ্যে ভিতরে ঢুকেছে। তোমরা ডিম দেখেছো, ডিম যেমন একটা খোলকের ভিতরে কিন্তু একটা পাতলা সাদা কালারের আবরণ থাকে, ওটাই হচ্ছে প্লাসেন্টা বলতে পারি। তো এই প্লাসেন্টার মাধ্যমে কি হয়, যে শিশুটা যে থাকে, শিশু ভ্রূণটা, ওটার মধ্যে পুষ্টি আদান প্রদান ঘটে। তো এটা আমরা এভাবে ভালো করে বলতে পারি, ভ্রূণকলা ও মাতৃকলা দ্বারা গঠিত যে অঙ্গ মাতার নিকট থেকে ভ্রূণে পুষ্টি সরবরাহ করে তাকেই প্লাসেন্টা বলে। তারপরে দেখো বলেছে যে প্লাসেন্টা দুটি অন্তঃক্ষরাধর্মী কাজ। প্লাসেন্টা দুটি অন্তঃক্ষরাধর্মী কাজ কী কী হতে পারে? প্রোজেস্টেরন এন্ডোমেট্রিয়ামে ডেসিডুয়াল কোষে গঠনে সাহায্য করে, এই কোষগুলি ভ্রূণের পুষ্টি যোগায়, ঠিক আছে। স্ট্রোজেন শ্রেণীবন্ধনী ও অস্থি সন্ধির শিথিলতার রিল্যাক্সিনের কাজে সহায়তা করে। এরপরে দেখো বলেছে যে প্লাসেন্টার কাজগুলিকে সংক্ষেপে লেখো। প্লাসেন্টার কাজগুলি কী কী? পুষ্টিদ্রব্য সরবরাহ, গ্যাসীয় আদান প্রদান, রেচন, হরমোন ক্ষরণ, সঞ্চয়, এগুলোই হচ্ছে প্লাসেন্টার কাজ। ওকে, এরপরে দেখো নেক্সট কোশ্চেন, মানুষের স্ত্রী জনন তন্ত্রের বর্ণনা দাও। এই কোশ্চেনটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা HS 2017-তে এসেছিল। নেক্সট কোশ্চেন, শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন বা কলাস্থানিক গঠনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 2016-তে এসেছিল। শুক্রাশয়ের কাজগুলি লেখো। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, রজচক্র বা মাসিক যৌনচক্র বলতে কি বোঝো? রজচক্র চলাকালীন ডিম্বাশয়ের ও জরায়ুর কি কি পরিবর্তন দেখা যায় সংক্ষেপে লেখো। দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা HS 15 ও 17-তে এসেছিল। তারপর নেক্সট কোশ্চেন, স্পার্মাটোজেনেসিস কাকে বলে? এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, এর পদ্ধতি এবং তাৎপর্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, নিষেক কাকে বলে? নিষেক কোথায় ঘটে? মানুষের নিষেক প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা HS 2018-তে এসেছিল। উজেনেসিস কাকে বলে? এর পদ্ধতি ও তাৎপর্য শনাক্ত। দেখো কোয়েশ্চেনে বলেছে উজেনেসিস, এটা কি? যে প্রক্রিয়ায় ডিম্বাশয়ে ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু উৎপন্ন হয় তাকে কি বলে? উজেনেসিস। কি হয়, কোনো একটা প্রক্রিয়া আছে, ওই প্রক্রিয়ায় ডিম্বাশয়ে ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু উৎপন্ন হয় তাকে আমরা কি বলবো? উজেনেসিস। এটা কি হয়, এই পদ্ধতির স্থান হচ্ছে উজেনেসিস প্রক্রিয়াটি স্ত্রীদেহের ডিম্বাশয়ের মধ্যে ঘটে, ঠিক আছে। তারপরে কোশ্চেনে বলেছে, দেখো কি বলেছে, পদ্ধতি, তাই তো? তার আগে আমি বলে দিই এর সময় কতদিন, 8 থেকে 13 বছর বয়স থেকে শুরু করে 40 থেকে 50 বছর পর্যন্ত এই প্রক্রিয়াটি চলতে থাকে। গর্ভকালীন অবস্থায় আর হচ্ছে স্তনদায়ী মাতার কিছুদিন ডিম্বাণু উৎপাদন বন্ধ থাকে, বাকি 8 থেকে 13 বছর থেকে শুরু করে 40 থেকে 50 বছর পর্যন্ত চলতেই থাকে। এর পদ্ধতি কি? এটা হচ্ছে 3টি দশায় সম্পন্ন হয়, বিভাজন দশা, বৃদ্ধি দশা আর পূর্ণতা প্রাপ্তি দশা। বিভাজন দশাটা কি? ভ্রূণ অবস্থায় ডিম্বাশয়ের প্রজনন কলায় কয়েকটি কোষ পার্শ্ববর্তী কোষগুলি থেকে পৃথক হয়ে বড় আকারের হয়। এই কোষগুলো কি হয়, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ডিম্বাণু মাতৃকোষ বা উগোনিয়া গঠন করে। উগোনিয়া কত হয়? 2n হয়। উগোনিয়া পুনরায় বিভাজিত হয়ে কি হয়, প্রাথমিক উসাইট গঠন করে, ঠিক আছে। এরপর
তোমার বৃদ্ধি দশা, তারপর পূর্ণতা প্রাপ্তি দশা। বৃদ্ধি দশা বলতে তোমার 12 থেকে 14 বছর। পূর্ণতা প্রাপ্তি দশা হচ্ছে একবারে তোমার উটিড, গৌণ, উসাইড, এগুলো হচ্ছে তোমার কী বলে পূর্ণতা প্রাপ্তি দশা। আর উজেনেসিস, হরমোন নিয়ন্ত্রণ, এগুলো হচ্ছে তোমার পদ্ধতি। তোমার উজেনেসিসের তাৎপর্য বলেছে, তাৎপর্যতে কী আছে, একটি উগেনিয়াম থেকে একটি ওভাম সহ 3টি পোলার বডি সৃষ্টি হয়। কটি পোলার বডি? 3টি পোলার বডি। আর এটা কি হয়, ডিপ্লয়েড উগোনিয়াম থেকে হ্যাপ্লয়েড ওভামের সৃষ্টির মাধ্যমে কি করে, প্রজাতির ক্রোমোজোমের সংখ্যাটাকে স্থির করে বা ধ্রুবক রাখে বা কনস্ট্যান্ট, যেটাই তুমি বলো না কেন। আর তারপর কি হয়, মিওসিস বিভাজনের সময় কি করে, ক্রসিং ওভার ঘটায়, যা কি করে প্রজাতির মধ্যে বৈচিত্র্যটা যে আছে ওই বৈচিত্র্যটাকে দেখা যায়। ওকে, এরপরে দেখো নেক্সট কোশ্চেন, রোপণ বা ইমপ্ল্যান্টেশন কাকে বলে? এই কোশ্চেনটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা এইচএস 2018-তে এসেছিল। রোপণের স্থান ও রোপণের সময় ও স্থান উল্লেখ করো। রোপণের পদ্ধতি সংক্ষেপে লেখো। রোপণে হরমোনের ভূমিকা কি? দেখো, রোপণটা কি? রোপণ হচ্ছে নিষিক্ত ডিম্বাণু ব্লাস্টোসিস্ট রূপান্তরিত হয়ে অন্তঃজরায়ুর গাত্রে অর্থাৎ এন্ডোমেট্রিয়ামের নির্দিষ্ট অঞ্চলে শিথিলভাবে প্রতিস্থাপিত হওয়ার পদ্ধতিকে আমরা রোপণ বা ইমপ্ল্যান্টেশন বলবো। দেখো, এটা যদি আমরা সুবিধা মানে অনেক সহজভাবে বুঝছি তাহলে কী হবে, ধরো জমিতে যখন ধান রোপণ করে না, ওটাকে বুঝছে না একদম করা, মানে তোমার রোপণ বা ইমপ্ল্যান্টেশন। কিন্তু তোমরা এটা ভেবে নিও না রোপণ বলতে তুমি পরীক্ষায় এটা লিখে আসবে যে সে তোমার কী বলে রোপণে, অর্থাৎ ধানের জমিতে আমি যেই চারাটাকে রোপণ করে আসলাম ওটাই হচ্ছে রোপণ, ওটা কিন্তু লিখে এসো না, ওটা কিন্তু না। রোপণ বলতে ইমপ্ল্যান্টেশন, যেটা হচ্ছে মানবদেহের ডিম্বাণুর মধ্যে ঘটে, ঠিক আছে। এই রোপণের সময়কাল হচ্ছে তোমার নিষেকের পর 6 থেকে 7 দিন ব্লাস্টোসিস্ট জরায়ু গাত্রে স্পর্শ করে এবং 12 দিনে ব্লাস্টোসিস্ট জরায়ুর গায়ে প্রথিত হয়, ঠিক আছে। মানে জরায়ুর যে গাটা আছে অর্থাৎ গাত্রে কী হয়, প্রথিত হয়। রোপণের স্থান কোথায়? ব্লাস্টোসিস্ট জরায়ুর ফান্ডাস বা দেহের কোনো স্থানে রোপিত হয়, ঠিক আছে। এর পদ্ধতিটা কি? এর পদ্ধতি হচ্ছে জাইগোট দ্রুত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ততুফল সদৃশ নিবিড় কোষপুঞ্জ অর্থাৎ মরুলা গঠন করে। এই মরুলা আবার সিলিয়া আন্দোলন দ্বারা কী করে, নালিকা ক্রমসংকোচন করে। তারপর এটা করার পর কি হয়, এরা হচ্ছে জরায়ুতে আসে। তারপর ঠিক ডিমোনালি থেকে কি হয়, জরায়ুতে আসতে 2 থেকে 3 দিন সময় লাগে। জরায়ু থেকে 3 থেকে 6 দিন মুক্তভাবে অতিবাহিত হওয়ার পর ব্লাস্টোসিস জরায়ুর এন্ডোমেট্রিয়ামে রোপিত হয়। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা ইমপ্ল্যান্টেশন বলি। তারপরে দেখো বলেছে যে ভ্রূণের রোপণে হরমোনের প্রভাব। হরমোনের প্রভাব কি? পিটুইটারির নিঃসৃত FSH ও LH এর প্রভাবে কি হয়, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হয়। আর এই হরমোনটা কি হয়, দুটি জরায়ুর অন্তঃপ্রাচীরে আর এন্ডোমেট্রিয়াম স্তরের বৃদ্ধি ঘটায়। কি করে? বৃদ্ধি ঘটায়। এবং কি করে, ভ্রূণের রোপণের উপযোগী করে তোলে। মানে রোপণটা যে আছে, ইমপ্ল্যান্টেশনটা যে হয়, ওটাকে খুব ভালো করে তোমার উপযোগী যেটাকে বলে, মানে উপযুক্ত যেটাকে বলে সেটা করে দেয়, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, দুগ্ধকরণ বলতে কি বোঝো? দুগ্ধকরণে হরমোনের ভূমিকা কি? কোলেস্ট্রাম কি? এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 2017-তে ছিল। স্তনপান করানোর প্রয়োজনীয়তা কি? এরপরে দেখো নেক্সট চ্যাপ্টার, জননগত স্বাস্থ্য অর্থাৎ রিপ্রোডাক্টিভ হেলথ। তো দেখো এখানকার ফার্স্ট কোশ্চেন, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস অর্থাৎ IUD বলতে কি বোঝো? এটাও কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এটা HS 2018-তে এসেছিল। দেখো, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসটা কি? এটা হলো প্লাজেন্টা বা ধাতুর তৈরি প্লাজেন্টা না, এটা প্লাস্টিক। এটা কি? ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসটা হচ্ছে একটা প্লাস্টিক। প্লাজেন্টা ভুল করে বলে দিয়েছি, কারণ এর আগে আমি তোমাদের প্লাজেন্টা বুঝিয়ে আসলাম, তো তাই এখানে প্লাস্টিকের জায়গায় প্লাজেন্টা বলে দিয়েছি। তো এটা কি হবে? IUD একটা কি হবে? প্লাস্টিক। এটা প্লাস্টিকটা বা কী হয়, ধাতুর তৈরি হয়, S বা T আকৃতির হয়। এই যে এই IUDটা যে প্লাস্টিক বা S বা T আকৃতির গঠন বিশেষ হয়, যা কি হয়, যোনিপথের মাধ্যমে জরায়ুর মধ্যে প্রতিস্থাপন করা হয়। এটাই হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, ঠিক আছে। ওকে, এরপরে দেখো নেক্সট কোশ্চেন, জননগত স্বাস্থ্য কাকে বলে? জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা বা তাৎপর্য লেখো। দেখো, জননগত স্বাস্থ্যটা কি? নারী আর পুরুষ যে আছে এদের যৌবনকালে স্বাস্থ্যকর জনন অঙ্গ আর তাদের যে স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখা, জনন অঙ্গের রোগ প্রতিরোধ করা ইত্যাদি সামগ্রিকভাবে জননগত স্বাস্থ্য বলা হয়, ঠিক আছে। আর এর তাৎপর্য কি? এর তাৎপর্য হলো জনন অঙ্গগুলো যৌন রোগ বিস্তার থেকে মুক্ত রাখা। যৌন রোগ কেমন? AIDS,
তারপর হচ্ছে গনেরিয়া, সিফিলিস, এগুলো হচ্ছে তোমার জননগত রোগ। ঠিক আছে, এর এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভ্যাসেক্টমি বলতে কি? ভ্যাসেক্টমিটা কি? ভ্যাসেক্টমি হলো পুরুষের স্থায়ী বন্ধ্যাত্বকরণ, মানে পুরুষের যে ইসে আছে, শুক্রথলি আছে, ওটাকে কেটে দেওয়া হয়, মানে চামড়ার দুপাশে চিড়ে নিয়ে কী করা হয়, শুকনো নালি পার করে কেটে দেওয়া হয়, আর কেটে কী করা হয়, এটাকে বেঁধে দেওয়া হয়, এটাকে ভ্যাসেক্টমি বলে। আর টিউবেক্টমিটা কি? টিউবেক্টমি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে করা হয়, এটা হচ্ছে তোমার ডিম্বাণুর ক্ষেত্রে করা হয়। এখানে কি করা হয়, স্ত্রীলোকের যে উভয় ফ্যালাপিয়ান নালী আছে ওটাকে কেটে দুপ্রান্তে লাইগেশন করে দেওয়া হয়। আর এটা কি? এটা একটা আধুনিক ল্যাম্প্রোস্কোপি ও স্কোপিক পদ্ধতি। ঠিক আছে, এটা সহজে করা যেতে পারে। আর এটাতে কি হয়, স্ত্রীরা স্থায়ী বন্ধ্যাত্ব হয়ে যায়, মানে আর বাচ্চা উৎপাদন করতে পারে না। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এর আগেরটাও মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, এরপরে দেখো নেক্সট কোশ্চেন, গর্ভপাত বা এমটিপি বলতে কি বোঝো? গর্ভপাত কিভাবে ঘটানো হয়, এর তাৎপর্য লেখো। দেখো, মাতৃগর্ভে ভ্রূণ পরিণত হওয়ার পূর্বে, মানে ভ্রূণ তৈরি হওয়ার আগে তার মৃত্যু ঘটে দেহের বাইরে বের করিয়ে আনাকে কি বলা হয়? গর্ভপাত বা এমটিপি। এমটিপির ফুল ফর্ম হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। কি? মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এটা বলা বাহুল্য যে এই পুরো ঘটনাটাই স্বাস্থ্যসম্মত উপায়ে ও চিকিৎসকের অনুমতিতে করা হয়ে থাকে। এটা যদি চিকিৎসকের অনুমতি ছাড়া করা হয় তাহলে কিন্তু এটা তোমার কেসও হয়ে যেতে পারে পুলিশের কাছে, বা অন্যান্য অনেক কিছুই হয়ে যেতে পারে। তো আমরা কি বুঝলাম গর্ভপাতটা কি, বা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সিটা কি? যখন মাতৃগর্ভে বাচ্চাটা থাকে ওটা পরিণত হওয়ার আগেই সেটা মাতৃগর্ভে মেরে কেটে বের করে নেওয়াটাকেই হচ্ছে তোমার এমটিপি বা তোমার হচ্ছে গর্ভপাত বলা হয়। ঠিক আছে, এখানে কি হয়, এখানে মেয়েদের অবাঞ্ছিত বা অপরিকল্পিতভাবে গর্ভসঞ্চার ঘটলে গর্ভপাত ঘটানো যেতে পারে। গর্ভসঞ্চারের 12 সপ্তাহের মধ্যে এই কাজটা সম্পন্ন করা দরকার। তারপর না হলে কি হয় যে মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে বাচ্চাটা যে পেট থেকে বের করবে, গর্ভ থেকে বের করবে, তো মায়ের স্বাস্থ্যে তো একটা অনেক বড় হানি দেখা যাবে বা মায়ের স্বাস্থ্যে একটা ক্ষতি দেখা যাবে, তো এই ক্ষতিটা হতে পারে। তারপর গর্ভপাত এখন কি হয়, আইনসম্মত বিশেষ করে 24 সপ্তাহের মধ্যেই করা হয়। আর তারপর এই যে গর্ভপাতটা যে আছে এটা দুভাবে ঘটে। কিভাবে? একটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে আর একটা থেরাপিউটিকে। ঠিক আছে, এদের তাৎপর্য কি? অবাঞ্ছিত শিশু না চাওয়া, অনেক সময় স্ত্রীলোকের গর্ভসঞ্চার হলে জীবনহানি হতে পারে, এই সময়ে ইসে করা হয় তোমার, এই কাজটি করা হয়, অর্থাৎ এমটিপি করা হয় বা গর্ভপাত করা হয়। তারপর গর্ভস্থ ভ্রূণের কোনো বিকলাঙ্গতা দেখা গেলে গর্ভপাত করানো হয়। বিকলাঙ্গতা বলতে তোমার প্যারালাইজ হতে পারে বা অন্য কোনো প্রবলেম হতে পারে। তারপর গর্ভপাত কি হয়, জনসংখ্যা কমাতেও সাহায্য করে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, অ্যামনিওসেন্টেসিস বলতে কি বোঝো? এর পদ্ধতি, প্রয়োজনীয়তা ও অপব্যবহার সম্পর্কে উল্লেখ করো। দেখো এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 2015 এবং 2018 দুটো ইয়ারেই এসেছিলো, আর এটা এমনিতেও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, অ্যামনিওসেন্টেসিসটা কি? যে প্রক্রিয়ায় গর্ভবতী মহিলাদের বা স্ত্রীলোকেদের অ্যামনিওটিক তরল সংগ্রহ করে তা থেকে ভ্রূণকোষ পরীক্ষা করে ক্রোমোসোম গঠনের অস্বাভাবিকতা বা বিপাকীয় যে ত্রুটি আছে, এই ত্রুটি যে আছে সেটাকে নির্ধারণ করা যায়, তাকে আমরা কি বলবো? অ্যামনিওসেন্টেসিস। এই পদ্ধতিটা কি? মাতৃগর্ভে ভ্রূণ একটি বিশেষ পর্দায় পরিবেষ্টিত থাকে, তাকে অ্যামনিয়ন বলে। এই অ্যামনিয়ন ও ভ্রূণের মাঝে যে তরল অবস্থান করে তাকে কি বলা হয়? অ্যামনিওটিক তরল বলে। ভ্রূণের দেহের কিছু কোষ ক্ষরিত হয় এই তরলে অবস্থান করে। ঠিক আছে, এদের প্রয়োজনীয়তা কি? ভ্রূণ কোষের ক্রোমোসোম সংখ্যা, আকার ইত্যাদি পর্যবেক্ষণ করে ভ্রূণের কোনো জিনগত ত্রুটি আছে কিনা তা জানা যায়। তারপর এখানে কি হয়, বিশেষ করে কোনগুলো? ডাউন সিনড্রোম, ক্লাউন সিনড্রোম, ক্লাইড-ডু-চ্যাট সিনড্রোম, এরকম বিশেষ ধরনের রোগগুলি হতে পারে। আর এর অপব্যবহার কি? অ্যামনিওসেন্টেসিসের সাহায্যে কন্যাভ্রূণ নির্ধারিত হলে তার গর্ভপাত করানো হয়, যার ফলে বিশ্বে কন্যা সন্তানের সংখ্যা হ্রাস পাচ্ছে। তাই আইন করে এই পদ্ধতি নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ এই পদ্ধতিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ওকে, এরপরে দেখো নেক্সট কোশ্চেন, এইডসের পুরো নাম কি? এই রোগের প্যাথোজেন, রোগ লক্ষণ, রোগ বিস্তার এবং প্রতিকার সম্পর্কে যা জানো। দেখো, এইডসের পুরো নাম কি? এইডসের পুরো নাম হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম। কি? অ্যাকুয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম। এর প্যাথোজেন হচ্ছে HIV, অর্থাৎ হিউম্যান
ইমিউনোডিফিয়েন্সি ভাইরাস। কি হিউম্যান ইমিউনোডিফিয়েন্সি ভাইরাস। এদের লক্ষণ কি? এইডস রোগের লক্ষণ হচ্ছে বিশেষ যেমন মাঝে মাঝে জ্বর হয়, অবসন্নতা দেখা যায়, শ্রমবিমুখতা, তারপর হচ্ছে ফ্যারেঞ্জাইটিস, ওজন কমে যায়, গা বমি বমি, মাথা ব্যথা, তারপর রোগের জীবনশক্তি কমে যায়, মানে রোগীর যে জীবনশক্তি আছে অর্থাৎ যে সে যদি 60 বছর পাচ্ছে সেটাও কমে যায়। এর ফলে কি হয়? অনাক্রমতন্ত্র ভেঙে পড়ে, ফলে যে কোনো রোগ মারাত্মক আকারে ধারণ করে। আর রোগের এর বিস্তারটা কি? এইচআইভি অর্থাৎ হিউম্যান ইমিউনোডিফিয়েন্সি ভাইরাস সাধারণত রক্ত ও বীর্যের মাধ্যমে বিস্তার লাভ করে। মানে রোগীর দেহের যে রক্ত আছে সেই রক্ত যদি অন্য কেউ গ্রহণ করে তাহলে সেই রক্তটা হবে, বা যৌন মিলনের সময়ও এই রোগটি বিস্তারিত হতে পারে। তারপর আক্রান্ত রোগীর ব্যবহৃত সুচ, ব্লেড এটা ব্যবহার করলেও এই রোগ তোমার বিস্তারিত হতে পারে। আক্রান্ত রোগীর রক্ত দেহে প্রবেশ করলেও হতে পারে। তারপর অসুরক্ষিত যৌন মিলন করলেও এটা বিস্তারিত লাভ করতে পারে। আর এই রোগের প্রতিকার বা তোমার দমনটা কি? এর প্রতিকার হতে পারে যদি ওই রোগীর কোনো কিছু ইউজ না করা যায়, যেমন সুচ ব্লেড ইউজ না করা যায়। তারপর ওর যে বাথরুম আছে ওই বাথরুমও ইউজ করা চলবে না। তারপর অসুরক্ষিত যৌন মিলনও করা যাবে না। তারপর ওই রোগীর এইচআইভি আছে কিনা রক্তে সেটা টেস্ট করে তারপর রোগীর হচ্ছে রক্তদান করা যাবে। যদি এইচআইভি থাকে তাহলে তো সেই রক্ত কেউ গ্রহণ করবে না। এইভাবে তুমি প্রতিকার বা দমন করতে পারো। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, পুরুষ ও স্ত্রী মানবদেহে কোন কোন শল্য চিকিৎসা পদ্ধতির দ্বারা চিরস্থায়ী গর্ভনিরোধ করা হয়? এই কোশ্চেনটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা এইচএস 2018-তে এসেছিল। এরপরে কোশ্চেন দেখো, ইন্ট্রা ইউটেরিয়ান ডিভাইস আইইউডি বলতে কী বোঝো? নেক্সট কোশ্চেন, অ্যামনিওসেন্টেসিস এর অপব্যবহার বলতে কী বোঝো? আইইউডি এবং গর্ভনিরোধক বড়ি কীভাবে গর্ভনিয়ন্ত্রণে সাহায্য করে? নেক্সট কোশ্চেন, গর্ভপাত বা এমটিপি বলতে কী বোঝো? গর্ভপাত কীভাবে ঘটানো হয় এর তাৎপর্য উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, বন্ধ্যা কাকে বলে? স্ত্রীলোকেদের বন্ধ্যাত্বের কারণগুলি উল্লেখ করো। বন্ধ্যাত্বের দূরীকরণের জন্য কী কী জননগত প্রযুক্তি নেওয়া হয়েছে? যে কোনো একটির বিবরণ দাও। দেখো, বন্ধ্যা বলতে কি? বহু স্ত্রীলোক বন্ধ্যা হয়, মানে অনেক স্ত্রী আছে যারা বন্ধ্যা হয়, মানে তাদের সন্তান উৎপন্ন হয় না বা তারা সন্তানের জন্ম দিতে পারে না, এদেরকেই বন্ধ্যা বলা হয়। এটা কি হয়? নিয়মিত এবং অনিয়মিত যৌন জীবন যাপন করেও যাদের সন্তান হয় না তাদেরকে বন্ধ্যা বলে। ঠিক আছে? বন্ধ্যা নানা কারণে হতে পারে, যেমন স্ত্রীলোকের ক্ষেত্রে ওভিউলেশন না হওয়া, কর্পাস লিউটিয়াম এর বৃদ্ধি না হওয়া, এবং কি হয় প্রোজেস্টেরন যে আছে প্রোজেস্টেরন ওটাও ক্ষরণ না হওয়া, তারপর গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু মুক্ত না হওয়া, ফ্যালিপিয়ান নালীর ডিম্বাণুকে গ্রহণ না করা, এরকম বিভিন্ন কারণ হতে পারে। তারপর জ্বরের বংশগত ত্রুটি, জরায়ুতে টিউমার এরকম হলে তোমার হচ্ছে স্ত্রীলোকেরা বন্ধ্যা হয়ে যায়। তারপর পুরুষের ক্ষেত্রে যেমন হতে পারে শুক্রনালীর অবরোধ, শুক্রাণুর চলন ক্ষমতা না থাকা, মানে শুক্রাণুটা হচ্ছে ডিম্বাণুতে প্রবেশই করতে পারে না, তাহলে কীভাবে বাচ্চা উৎপন্ন করতে পারবে? তারপর বীর্যে শুক্রাণুর সংখ্যা কম থাকে, এগুলো বিভিন্ন কারণ হতে পারে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, এসটিডি কি? এর সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? এসটিডি রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য কি ধরনের সাধারণ সচেতনতা নেওয়া দরকার? নেক্সট কোশ্চেন, যৌন রোগ কি? যৌন রোগ বিস্তার বলতে কী বোঝো? এর বিস্তার ও প্রতিরোধ সম্পর্কে উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, হেপাটাইটিস বি এর প্যাথোজেন, রোগ লক্ষণ, বিস্তার ও প্রতিকার সম্পর্কে উল্লেখ করো। হেপাটাইটিস বি এর কি বলেছে? প্যাথোজেন। হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে তোমার হেপাটাইটিস বি এর প্যাথোজেন। কি? হেপাটাইটিস বি ভাইরাস বা HBV। কি? HBV এর লক্ষণ কি? অবসন্নতা, জন্ডিস, স্থায়ী হালকা জ্বর, উদর অঞ্চলে ব্যথা, ত্বকের র্যাশ বলতে যেমন চুলকানি হতে পারে, অন্তিম ফল যকৃত সিরোসিস এবং যকৃতের ক্যান্সার হতে পারে। রোগ নির্ণয় ইলিজা টেস্ট এবং হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন টেস্ট দ্বারা এটার তোমার রোগ নির্ণয় করা যায়। এর বিস্তার কি? রক্ত সঞ্চারণ, অসুরক্ষিত যৌন মিলন, লালা অশ্রু, ইন্ট্রাভেনাস ড্রাগ, নাক ও কান বেঁধানো, মানে এই যে বিধানো বলতে তোমার ফুটো করা, কান ফুটানো, নাক ফুটো করা, এটা হতে পারে। তারপর ট্যাটু করা, ট্যাটু বলতে আমরা দেহের মধ্যে নানান ধরনের ট্যাটু বানাই, ফুল ফল আরও নানান ধরনের ট্যাটু বানায়। অনেকে মহাদেবের ট্যাটু বানায়, আবার অনেকে তার স্ত্রীর বা হাজব্যান্ডের বা তার বাচ্চার এরকম নানান ধরনের ট্যাটু বানায়। এই ট্যাটু করা, তারপর আক্রান্ত রোগীর ব্লেড বা খুর ব্যবহার করলে এই রোগটার বিস্তার ঘটে। ঠিক আছে? প্রতিকার কী কী হতে পারে? অসুরক্ষিত যৌন মিলন পরিহার করা,
তারপর আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ না করা, রোগীর তারপর ব্লেড যে আছে সিরিঞ্জ ব্যবহার না করা, ডিসপসিবল সিরিঞ্জ ব্যবহার না করা। ওকে, এরপরে দেখো নেক্সট চ্যাপ্টার বংশগতি এবং বিভেদ অর্থাৎ হেরিডিটি অ্যান্ড ভেরিয়েশন। এখানকার ফার্স্ট কোশ্চেন বহুরূপতা বা প্লিওট্রপিজম কি, এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এটা 2018-তে এসেছিল। দেখো জীবদেহে একটি জিন বা অ্যালিল যে ধর্মের প্রভাবে পরস্পর সম্পর্কহীন একাধিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে তাকে আমরা কি বলি, প্লিওট্রপিজম। আর এই জিনকে প্লিওট্রপিক জিন বলি। এদের উদাহরণ মানুষের লোহিত রক্তকণিকার আকৃতি ও হিমোগ্লোবিনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন। ওকে, এরপরে দেখো নেক্সট কোশ্চেন টান্ডার অথবা ক্লাইনফেল্টার সিন্ড্রোমের যে কোনো দুটি উপসর্গ উল্লেখ করো। টার্নার সিনড্রোম কি, স্ত্রীলোকের মতো বহির্যপাঙ্গ থাকলেও সাধারণত ডিম্বাশয় থাকে না। কি থাকে না? ডিম্বাশয় থাকে না। এদের বুকে স্তন দেখা যায় না। তারপর কোষের 45টি ক্রোমোসোম থাকে ও তাতে একটি এক্স ক্রোমোসোম থাকে। দেহকোষের কোনো বারবডি থাকে না। আর ক্লাউনফিল্ডের কি হয়, এই সিনড্রোমে কোষের ক্রোমোসোম সংখ্যা 47টি থাকে, অর্থাৎ 44A, অর্থাৎ 44টি অটোসোম প্লাস XXY বারবডি দেখা যায়। শুক্রাশয়ের ক্ষুদ্রাকৃতি ও স্বভাবতই জনন ক্ষমতা কম, যেমন গাইনাকোম্যাস্টিক দেখা যায়, গাইনোকোম্যাস্টেসিয়া দেখা যায়। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, নিউক্লিওসোম কি? নিউক্লিওসোমটা হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোসোমের যে গঠনগত একটি হিস্টোন অক্টোমার বা কোর প্রোটিন, H1 হিস্টোন, বাহ্যিক প্রোটিন এবং 200 জোড়া নাইট্রোজেন বেস নিয়ে গঠিত হয়, তাকে কি বলা হয়? তাকে নিউক্লিওসোম বলা হয়। আরও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? একটি উদাহরণ, মানে অসম্পূর্ণ প্রকটতার একটা উদাহরণ, ঠিক আছে? এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের পরীক্ষার জন্য। কি হয় এটাতে, পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের সংকরায়নে যখন প্রকট জিনের তার ফিনোটাইপ অসম্পূর্ণ রূপে প্রকাশ করতে পারে না ও তার ফলে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মিশ্রিত বৈশিষ্ট্যযুক্ত জীব সৃষ্টি হয়, তখন তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। যেমন উদাহরণ সন্ধ্যামালতী, এর ক্ষেত্রে কি হয়, অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। এরপরে দেখো নেক্সট কোশ্চেন লিঙ্কেজ কাকে বলে, লিঙ্কেজ কয় প্রকার ও কী কী, লিঙ্কেজের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, লিঙ্কেজের তাৎপর্যগুলি কী কী। এরপরে দেখো নেক্সট কোশ্চেন সহপ্রকটতা বলতে কি বোঝো, এই ঘটনার সপক্ষে উদাহরণ দাও। এটা হচ্ছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 2017-তে এসেছিল। নেক্সট কোশ্চেন ব্যাকক্রস ও টেস্ট ক্রসের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট উত্তরাধিকারের ক্রোমোজোমীয় তত্ত্ব বলতে কি বোঝো। নেক্সট পাখির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। নেক্সট সেক্স ক্রোমোজোম কাকে বলে, মৌমাছি লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি লেখো। এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা এইচএস 2015-তে এসেছিল। নেক্সট কোশ্চেন বহু অ্যালিল কাকে বলে, মানুষের রক্ত শ্রেণী নির্ধারণে বহু অ্যালিলের ভূমিকা কী, এই কোশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা এইচএস 2017-তে এসেছিল। নেক্সট বন্ধ্যাত্বতা কাকে বলে, এটি কেন ঘটে, বন্ধ্যাত্বতার বংশগত সঞ্চালন কিভাবে ঘটে। নেক্সট জিন কি, জিনের রাসায়নিক গঠন উল্লেখ করো। জিন মিউটেশন বলতে কি বোঝো, জিন মিউটেশনের প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করো। নেক্সট ডাউন সিনড্রোমের প্রকারগুলি লেখো, এই রোগের নিদানিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট ক্লাইনফেল্টার সিনড্রোম বলতে কি বোঝো, এই সিনড্রোমের ক্রোমোজোমীয় ভিত্তি সম্পর্কে যা জানো লেখো। নেক্সট থ্যালাসেমিয়া কাকে বলে, এটি কত প্রকারের, এদের নিদানিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট নিউক্লিওজোম কি, এই কোশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা এইচএস 2015-তে এসেছিল। নেক্সট অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, একটি উদাহরণ দাও। এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা এইচএস 2016-তে এসেছিল। নেক্সট স্ট্রেইট ও স্ট্রেইন কাকে বলে। নেক্সট বংশগতির ক্রোমোজোমীয় তত্ত্বের মূল বক্তব্যগুলি কী ছিল। এরপর দেখো নেক্সট চ্যাপ্টার বংশগতির আণবিক ভিত্তি অর্থাৎ মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। তো দেখো এখানকার ফার্স্ট কোশ্চেন ডিএনএ প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন কি, এটি কখন ঘটে, ডিএনএ রেপ্লিকেশন কত প্রকারের হয় ও কী কী, এর আবিষ্কারক কে, ডিএনএ রেপ্লিকেশনের নিম্নলিখিতগুলির ভূমিকা উল্লেখ করো। দেখো এই কোশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা এইচএস 2018-তে এসেছিল। প্রাইমেজ, হেলিকেজ, তারপর হচ্ছে ডিএনএ পলিমারেজ। দেখো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমরা কোশ্চেন এখন অ্যানালাইজ করছি না, জাস্ট কোশ্চেনগুলো বলে যাচ্ছি। তো অবশ্যই তোমরা কিন্তু বইয়ের থেকে ভালো করে দাগিয়ে নেবে।
এবার দেখো নেক্সট কোশ্চেন, জেনেটিক কোড কি, এটি কে আবিষ্কার করেন? এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা এইচএস 2017-তে এসেছিল। লিডিং তন্ত্রী ও ল্যাগিং তন্ত্রীর পার্থক্য লেখো, প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়াটির সংক্ষিপ্ত ধারণা দাও, অথবা ট্রান্সলেশন পদ্ধতিটি প্রারম্ভিক পর্যায় সহ বর্ণনা করো। এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেখো এইচএস 15 আর 17-তে এসেছিল। নেক্সট, অপেরেন্ট তন্ত্র কাকে বলে? ইকোলি, ব্যাকটেরিয়া, ল্যাক অপেরেন্ট সম্পর্কে যা জানো লেখো। ওয়াটসন আর ক্রিকে দ্বিতন্ত্রী প্যাঁচানো নকশা অনুযায়ী ডিএনএ গঠনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা এইচএস 2016-তে এসেছিল। নেক্সট, ব্যাকটেরিয়ার রূপান্তর পরীক্ষা কিভাবে প্রমাণ করে যে ডিএনএ একটি জেনেটিক বস্তু? এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এইচএস 2016-তে এসেছিল। নেক্সট, ডিএনএ প্যাকেজিং এর নিউক্লিওজোম কিভাবে ভূমিকা পালন করে? এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখো এইচএস 2018-তে এসেছিল। নেক্সট, সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন কাকে বলে? ডিএনএ রেপ্লিকেশনে নিম্নলিখিতগুলির ভূমিকা লেখো, অর্থাৎ আরএনএ প্রাইমার, তারপর এসএসবি প্রোটিন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখো এইচএস 2016-তে এসেছিল। নেক্সট, বিভিন্ন প্রকার আরএনএর নাম আর তাদের কাজ উল্লেখ করো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখো এইচএস 2015-তে এসেছিল। আণবিক কাঁচি ও আণবিক আঠা বলতে জৈব প্রযুক্তিতে কোন দুটি উৎসেচককে বোঝানো হয়? এটাও মোস্ট ইম্পর্টেন্ট, এইচএস 2018-তে এসেছিল। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর প্রয়োগগুলি লেখো, এটা দেখো এইচএস 2016-তে এসেছিল। নেক্সট, মেন্ডেলের প্রকটতার সূত্র এর দুটি ব্যতিক্রমী ঘটনার উল্লেখ করো, এটাও ইম্পর্টেন্ট, এটা 2018-তে এসেছিল। বহুরূপতা বা প্লিওট্রপিজম কি? এটা দেখো 2018-তে। এরপর দেখো নেক্সট কোশ্চেন, জেনেটিক কোড কি, এটি কে আবিষ্কার করেন? এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, এটা এইচএস 2017-তে এসেছিল। নেক্সট, ওকাজাকি খণ্ডগুলিকে জুড়তে সাহায্যকারী এনজাইমটির নাম লেখো, এটাও ইম্পর্টেন্ট, এটা 2017-তে এসেছিল। কোন এনজাইমকে আণবিক কাঁচি বলা হয়? সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় মতবাদ বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলতে কি বোঝো? ডিএনএ রেপ্লিকেশন বা রেপ্লিকেশন কাকে বলে? এটি কখন ঘটে? ডিএনএ রেপ্লিকেশন কত প্রকারের হয় ও কি কি? এরপরে দেখো ট্রান্সক্রিপশন কাকে বলে? এরপর নেক্সট চ্যাপ্টার, অভিব্যক্তি অর্থাৎ এভলিউশন। এখান থেকে দেখো ফার্স্ট কোশ্চেন, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো। নেক্সট, জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, কক্সিস কাকে বলে? একে মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গরূপে গণ্য করা হয় কেন? নেক্সট, হার্ডি উইন্সবার্গ ভারসাম্য তত্ত্বের গুরুত্ব লেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা 2015-তে এসেছিল। হার্ডি উইন্সবার্গ প্রিন্সিপাল বলতে কি বোঝো? বিবর্তনের যে কোনো 3 প্রকার আণবিক প্রমাণ উদাহরণসহ উল্লেখ করো। নেক্সট, হৃৎপিণ্ডের গঠনগত সাদৃশ্যের ভিত্তিতে জৈব বিবর্তনকে ব্যাখ্যা করো। জীবাশ্ম কাকে বলে? জৈব বিবর্তনের সপক্ষে জীবাশ্মের ভূমিকা একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। নেক্সট, বিবর্তনের সপক্ষে যে কোনো 2টি আণবিক প্রমাণ ব্যাখ্যা করো। নেক্সট, সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। জৈব বিবর্তনে সমবৃত্তীয় অঙ্গের গুরুত্ব লেখো। নেক্সট, পরিব্যক্তি, প্রাকৃতিক নির্বাচন ও প্রজননগত বিচ্ছিন্নতা বলতে কি বোঝো? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 2016-তে এসেছিল। এবার দেখো অভিব্যক্তির কার্যপদ্ধতি অর্থাৎ মেকানিজম অফ এভলিউশন। ফার্স্ট কোশ্চেন, অভিসারী, অপসারী, অভিযোজন বলতে কি বোঝো? নেক্সট, হার্ডি উইন্সবার্গ ভারসাম্য তত্ত্বের গুরুত্ব লেখো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 2015-তে এসেছিল। মিউট্যান্ট কি? বিবর্তনে পুনঃসংযোজনে গুরুত্ব লেখো। নেক্সট, জাভা মানব ও পিকিং মানব এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, মানুষ এবং এপের মধ্যে পার্থক্য নির্দেশ করো। জেনেটিক ডিফল্ট কাকে বলে? বিবর্তনে জেনেটিক ডিফল্টের গুরুত্ব লেখো। নেক্সট, জিন ফ্লো বা জিন প্রবাহ কাকে বলে? বিবর্তনে জিন প্রবাহের গুরুত্ব উল্লেখ করো। নেক্সট, হার্ডি উইন্সবার্গ সমীকরণটি লিখে ব্যাখ্যা করো যে হার্ডি উইন্সবার্গ সূত্রের গুরুত্ব কী। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা এইচএস 2017-তে ছিল। হোমো ইরেকটাস থেকে মানুষের কোন পূর্বপুরুষ উৎপত্তি লাভ করে? কোন যুগে এদের আবির্ভাব ঘটে? নেক্সট কোশ্চেন, মিউটেশন কাকে বলে? নেক্সট, হার্ডি উইন্সবার্গের মূলনীতি বলতে কি বোঝো? অ্যালেন্স ল বলতে কি বোঝো? আমাদের কোশ্চেন পর্ব আলোচনা করা এখানেই কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।